তাহলে আমরা একটা কেস ডিসকাস করছি। আমরা লেবার রুমে আছি, আমাদের জন্য একটা পেশেন্ট এসেছে, মিসেস আমিনা, এ 24 years old woman, para 2+0, admitted to the labor ward at 4 p.m. with the history of the labor pain for 2 hours. She is pregnant for 38 weeks. She had a history of spontaneous drainage of the liquor. Her blood pressure is 130/80 and pulse is 80 beats per minute. Temperature 37 degrees Celsius. Abdominal examination revealed 3 contractions in 10 minutes and lasting for 30 seconds. The lie is longitudinal, presentation is cephalic and the head is 3/5 palpable. Fetal heart rate 144 beats per minute. Vaginal examination showed that cervix is 4 cm dilated. Liquor clear, molding absent. তাহলে আমরা অনেকগুলো কথা বলেছি এবং খুব ইম্পর্টেন্ট যেটা হলো এর মধ্যে কিন্তু সব কথা তোমার জন্য এই পার্টোগ্রাফে কিন্তু নেই। অনেক কথা আছে যে কথাগুলো তোমাকে প্লট করতে হবে না, কাজে তোমার মাথার মধ্যে থাকতে হবে যে আমি কোন পয়েন্টসগুলোকে ক্যাচ করব, কিংবা আমি কলম দিয়ে যখন কোশ্চেনটা পড়বো শুধু টিক দিয়ে যাব যে আমি এই পয়েন্ট আমার ইম্পর্টেন্ট। যেমন শি ইজ প্রেগনেন্ট ফর 38 weeks, লাই লঙ্গিটিউডিনাল, প্রেজেন্টেশন কেফালিক, এটার কিন্তু আমাদের কোনো জায়গা এখানে নেই, তাহলে আমি এটা কেন লিখবো? কাজে এই জন্য অনেক কিছু অপ্রয়োজনীয় কিছু কথা লেখা থাকে, কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট। পার্টোগ্রাফ শুরু করার আগে 2টা প্রিন্সিপাল তোমাকে মানতেই হবে। একটা হলো ইট শুড বি স্টার্ট হোয়েন দ্য সার্ভিক্স ইজ 4 cm ডাইলেটেড, 1 নাম্বার। 2 নাম্বার হলো পার্টোগ্রাফ শুড বি স্টার্ট অন অ্যালার্ট লাইন। অন অ্যালার্ট লাইন মানেটা কি? তোমার পেশেন্ট যে 4 সেন্টিমিটারই তোমার কাছে আসবে এটা তুমি কি করে বুঝবা? সবসময় কি 4এই আসবে? সে কি 5-এ আসতে পারে না? সে কি 6-এ আসতে পারে না? সেই জন্য বলা হয়েছে পার্টোগ্রাফ শুড বি স্টার্ট অন দ্য অ্যালার্ট লাইন। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট প্রিন্সিপাল, প্লট দ্য সার্ভাইকাল ডাইলেটেশন ফার্স্ট। তোমার যত কথা যেখানে লেখা থাকুক তুমি শুরু করবা কোত্থেকে? সার্ভাইকাল ডাইলেটেশন কতটুকু আছে। আমরা এই কোশ্চেনটাতে কি করেছি দেখো, কায়দা করে সার্ভাইকাল ডাইলেটেশন সবারটা শেষে দিয়েছি যে 4 cm ডাইলেটেড। তো এই জন্য তোমাকে কোনটা দেখতে হবে যে সার্ভিক্স কত সেন্টিমিটার ডাইলেটেড। ইফ ইট ইজ লেস দেন 4 cm ডাইলেটেড, তুমি যদি এরকম কোনো কোশ্চেন পাও তাহলে তুমি লিখবা যে নো, আই উইল নট স্টার্ট দ্য পার্টোগ্রাফ নাও, আই উইল মনিটর অর ফলো আপ দ্য পেশেন্ট, অ্যান্ড যখন তার 4 cm ডাইলেট করবে তখন আমি তাকে পার্টোগ্রাফ শুরু করবো। তাহলে আমাদের পেশেন্ট কি হয়েছে, কয়টার সময় এসেছে? বিকেল 4টা, এবং তখন তার সার্ভিক্স ছিল 4 cm ডাইলেটেড। তাহলে দেখো আমরা বলেছি এটা টাইম, তাহলে এখন কয়টা বাজে? 4টা, বিকেল 4টা, এবং সার্ভিক্স আছে 4 cm ডাইলেটেড, 4 cm ডাইলেটেড। আর কি বলা হয়েছে এখানে? ফিটাল হেড 3/5 পালপেবল। তাহলে ডিসেক্ট অফ দ্য ফিটাল হেডে আমি এখানে 3/5 পালপেবল এটা লিখে নিলাম। তাহলে এখানে এই কয়টা পয়েন্ট আমার ইম্পর্টেন্ট। ফিটাল হার্ট রেট কি কন্ডিশন বলেছে দেখো, ফিটাল হার্ট রেট আমাদেরকে তারা বলে দিয়েছে এখানে ফিটাল হার্ট রেট আছে আমাদের 144 বিট। দেখো কীরকমভাবে লেখা আছে, 80 বিটস থেকে শুরু হয়েছে এবং 200 পর্যন্ত আছে, 200 বিটস পর্যন্ত আছে, এবং তার মধ্যে এই 100 থেকে 180 পর্যন্ত একটা বোল্ড লাইন করা আছে। তার মানে হলো ফিটাল হার্ট রেট শুড বি উইদিন 100 to 180, এটা ভ্যারি করবে, খুব কনস্ট্যান্ট একটা লাইন হবে তা কিন্তু নয়, কখনো কম হবে কখনো বেশি হবে। তাহলে এই পর্যায়ে ফিটাল হার্ট রেট কত আছে? 144। সো দিস ইজ 140 অ্যান্ড দিস ইজ 150, তাহলে এর মাঝামাঝি একটা জায়গায় হবে। ফিটাল হার্ট রেটকে আমরা কীভাবে প্লট করব? জাস্ট এরকম একটা ডট চিহ্ন দিয়ে। সো দিস ইজ ফিটাল হার্ট রেট, দিস ইজ ফিটাল হার্ট রেট। এরপরে আর কি বলা হয়েছে? মেমব্রেন রাপচার। কতক্ষণ ধরে মেমব্রেন রাপচার হয়েছে? 2 ঘন্টা। তাহলে মেমব্রেন রাপচার ফর 2 hours। আর কি বলা হয়েছে? এবং লাইকার ক্লিয়ার, মোল্ডিং অ্যাবসেন্ট। তাহলে এই যখন মেমব্রেন রাপচার হয়েছে, আমি যখন সার্ভাইকাল ডাইলেটেশন দেখেছি, পিভি করেছি, তাহলে তুমি তোমার লাইকারের কালারও দেখে নিবা। তাহলে আমরা বলেছি অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার, আর কি লিখেছি? মোল্ডিং অ্যাবসেন্ট, কোনো মোল্ডিং হয় নাই, 0 দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এটাতে কি বোঝা যাচ্ছে যে আমি যখন 4টার সময় এক্সামিন করেছি, সার্ভিক্স 4 cm ডাইলেটেড, ফিটাল হেড 3/5 পালপেবল, হার্টবিট 144, এবং মেমব্রেন রাপচার করা আছে, অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার আছে। আর কি বলা হয়েছে? কন্ট্রাকশন, 3টা কন্ট্রাকশন বলা হয়েছে, 3 কন্ট্রাকশন ইন 10 minutes পারসিস্টিং ফর 30 সেকেন্ড, 3টা কন্ট্রাকশন। তাহলে আমরা 3টা কন্ট্রাকশনকে আমরা এভাবে 3টা ঘরকে ফিল আপ করে দেব।
তাহলে বোঝা যাচ্ছে না এটা? এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু একই দাগের উপরে আছি, বিকজ এটাই 4টা বাজে, এটা বাজবে 5টা, কাজে এই দাগ থেকে কখনো সরে যাওয়া যাবে না। 4টা মানে এই দাগের উপর আমি দাঁড়িয়ে আছি। সো এটা হলো 4টা। আর কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে ম্যাটার্নাল পালস। ম্যাটার্নাল পালস বলা হয়েছিল 80, তাহলে আমি ম্যাটার্নাল পালস দিলাম 80, এবং ব্লাড প্রেশার বলা হয়েছে আমাদের এক্ষেত্রে 130/80, তাহলে আমি এভাবে একটু ব্লাড প্রেশার রেখে দিলাম 1/80। সো দিস ইজ ব্লাড প্রেশার। সো ম্যাটার্নাল ব্লাড। টেম্পারেচার বলা হয়েছে 37, এবং ইউরিন সম্বন্ধে কোনো কথা বলা হয়নি, মাত্র পেশেন্ট এসেছে তো ইউরিন আমরা সেভাবে মেজার করিনি। তাহলে এইরকম একটা কোশ্চেন যদি আসে তাহলে এটা প্লট করা সবচেয়ে সহজ। এবং আমরা কি করলাম, একদম বলেছি পেশেন্টের নাম, প্যারাটা লিখবা, গ্রাভিটা লিখবা, 2 ঘন্টা ধরে মেমব্রেন রাপচার, সে 4টার সময় এসেছে, সার্ভিক্স 4 সেন্টিমিটার ডাইলেটেড, এবং ফিটাল হেড 3/4 পালপেবল, এবং এই সময় ফিটাল হার্ট রেট কত, অ্যামনিওটিক ফ্লুইড, মোল্ডিং, কয়টা কন্ট্রাকশন, ম্যাটার্নাল কন্ট্রাকশন। ইজ ইট সো টাফ? ইটস এ ভেরি ইজি। কাজেই এটা হলো আমাদের প্রথম কোশ্চেন, এবং এই ম্যাক্সিমাম সময় তোমাদেরকে এই ধরনের কোশ্চেন দেওয়া হয়। বাট সবসময় যে সোজা কোশ্চেনই আসবে তা নয়, অনেক সময় একটা কোশ্চেন দেওয়া হয় যেটা, যে যখন তুমি পেশেন্ট দেখছো তখন সার্ভিক্স ইজ 5 সেন্টিমিটার ডাইলেটেড। ঠিক আছে, তাহলে 5 সেন্টিমিটার কোথায় আছে? আমি বিকেল 4টা বাজে 5 সেন্টিমিটার ডাইলেটেড, তাহলে এই যে 5, তাহলে আমি 5-এ প্লট করবো। Is it right? No, because পার্টোগ্রাফ শুড বি স্টার্ট অন দ্য অ্যালার্ট লাইন, এটা হলো সেকেন্ড রুল। কাজেই অ্যালার্ট লাইনের উপরেই তোমাকে প্লট করতে হবে, কাজেই এই লাইন থাকবে না, এবং এখান থেকেই তুমি 4 PM এই এখন বাজবে, এবং তুমি উপরে গেলেও এই লাইনে যাবে, নিচে গেলেও এই লাইনে যাবে। দিস ইজ দ্য ট্রিকি কোশ্চেন। তাহলে সবসময় তোমাকে যে 4 সেন্টিমিটার, আর সত্যি কি আমি সবসময় 4 সেন্টিমিটারই পেশেন্টকে পাবো? আমি কি 5 সেন্টিমিটারে পাবো না, 6 সেন্টিমিটারে পাবো না? তাহলে ফার্স্ট রুল, we will start partograph when the cervix is 4 centimeter dilated, and the second rule, you should start partograph on alert line. আমরা তো দৌড় দিয়েছি, তাই না? আমরা দৌড় দিয়েছি না? এবং তোমরা জানো যেটা যখন অনেক লম্বা দৌড় হয়, এক একজনের জন্য এক একটা লাইন থাকে, কিন্তু সবাই যে একই লাইন দাঁড়ায় তা কিন্তু নয়। যে ভেতরে সার্কেলে তারা এসে অনেক বেশি দৌড়ায়, এবং যে বাইরে এসে অনেকটু আগিয়ে থাকে। কাজে তোমাদের কি হলো, তুমি দৌড় শুরু করেছো কখন? 4টার সময় শুরু করেছো, তখন এই যে লাইন, অ্যালার্ট লাইন, যে লাইনে অন ইউর মার্ক, সে মার্কটা কি? মার্কটা হলো অ্যালার্ট লাইন। অ্যালার্ট লাইনের উপরে তোমাকে আগে দাঁড়াতে হবে, তারপরে তুমি উপরে উঠবে, নিচে নামবে। এটা যদি আমরা মনে রাখি তাহলে ভুল আর কখনোই হবে না। তাহলে এই একটা কোশ্চেন আমরা কিন্তু পড়লাম। এখন আমরা আরেকটা কেস যদি ডিসকাস করি, এবং এই কেসটাতে আমরা দেখব যেটা, যে আমরা একটা পেশেন্টের মাল্টিপল যদি আমাদের প্রবলেম হয় বা মাল্টিপল ফাইন্ডিংস যদি হয়, তাহলে আমরা কিভাবে করব। আমরা ধরলাম মিসেস দিনা, শি ইজ 19 ইয়ার্স ওল্ড, এবং দেখা গেল সে প্রাইমি পেশেন্ট। সে অ্যাডমিট হয়েছে সকাল 6টা, এবং ওই সময়টাতে আমরা দেখলাম দ্যাট সার্ভিক্স 5 সেন্টিমিটার ডাইলেটেড, এবং তার মেমব্রেন ইনট্যাক্ট। তো এই পেশেন্টকে এখন আমরা শুরু করেছি আমরা প্লটিং। তাহলে আমরা প্লটিংয়ের মধ্যে সরাসরি চলে যাচ্ছি, পেশেন্টের নাম লিখলাম, এবং তার মেমব্রেন ইনট্যাক্ট, এখনও মেমব্রেন রাপচার হয়নি। তাহলে কততে তার সার্ভিক্যাল ডাইলেটেশন কত বলেছি? 5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে 5 সেন্টিমিটারে প্লট করলাম, ব্যাস এই শুরু হয়ে গেল তোমার পার্টোগ্রাফ। এবং আমরা বলেছি সে এসেছে সকাল 6টা বাজে, তাহলে এটি কি 6 AM। এই সময় ফিটাল হেড কত পালপেবল ছিল? ফিটাল হেড 4/5 পালপেবল, তাহলে 4-এর মধ্যে দিতে হবে। ফিটাল হেড 4/5 পালপেবল। ফিটাল হার্ট রেট কত ছিল? ফিটাল হার্ট রেট আমরা পেয়েছি 140, তাহলে আমি সোজা এই লাইন দিয়ে উপরে উঠে যাব, এবং এই যে আমার 140। এরপরে আমরা কি বলা হয়েছে? মেমব্রেন কীরকম? ইনট্যাক্ট। তাহলে কি লিখবো? আই। তাহলে এই আইটা কি এই ঘরে লিখবো নাকি পিছনে ঘরে লিখবো? এটা নিয়ে কমিউনিকেশন ভুল হয়ে যায়। অবশ্যই সামনে লিখবা, কারণ অতীতে আমরা কখনো যেতে পারবো না, কাজেই অবশ্যই সামনে লিখতে হবে। তাহলে আমরা আই লিখবো, এবং মেমব্রেনটা যদি ইনট্যাক্ট থাকে তুমি তো লাইকারের কালারও দেখতে পাবে না, মোল্ডিংও দেখতে পাবে না, কাজে মোল্ডিং অবশ্যই 0, মোল্ডিং হয়নি। এখন আসো কন্ট্রাকশন, তার নিচেই কী আছে? আমাদের কন্ট্রাকশন। তাহলে আমরা কন্ট্রাকশন কত বলেছি? আমরা বলেছি যেটা তার 3টা কন্ট্রাকশন হচ্ছে 10 মিনিটসে, বাট থাকতেছে অনলি 15 সেকেন্ডস। 3 কন্ট্রাকশন পারসিস্টিং ফর
15 সেকেন্ড, বাস হলো, লেস দেন 20। সো আমরা এভাবে প্লট করেছি 3টা কন্ট্রাকশন। এছাড়া আর কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে মায়ের পালস বলা হয়েছে, পালস বলা হয়েছে আমাদের 80, পালস বলা হয়েছে 80, কাজে এই দাগের উপরেই হবে, এই দাগের উপরে হবে না কিন্তু এখানেই হবে। এবং তার ব্লাড প্রেশার আছে মনে করো 120/70, ঠিক আছে, এটা হলো তার ব্লাড প্রেশার। তার টেম্পারেচার, টেম্পারেচার বলা হচ্ছে 37.3 সেলসিয়াস। ইউরিন এবং প্রোটিন সম্বন্ধে এখানে আর কিছু বলার নেই। তাহলে এই যে আমরা একটা প্লট করলাম, তাহলে এখন এই মুহূর্তে আমার পেশেন্টের ডায়াগনোসিস কি? দ্য পেশেন্ট ইজ এ লেবার, তার লেবার শুরু হয়েছে ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার, এবং অল দ্য প্যারামিটার্স ইজ উইদিন দ্য নর্মাল লিমিট, তাই তো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বলবো, আমরা তাকে ম্যানেজমেন্ট করবো ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার। আমরা ওই যে ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার, সে তাকে অ্যাকম্পেনিং পার্সন থাকবে, তাকে হাইড্রেশন মেনটেন করতে হবে, সে ফ্রিকুয়েন্টলি ব্লাডার ইভাকুয়েট করবে, তারপরে একটা হাঁটাহাঁটি করবে, তার যেটা ভালো লাগে। আর আমি কি করব, আমি আধা ঘন্টা পরপর হার্টবিট দেখতে থাকবো। কীভাবে আধা ঘন্টা পর হার্টবিট দেখবো, এই যে এরকম দেখলাম, এই যে হাফ এন আওয়ার, এখানে দেখলাম, পরে কতক্ষণ দেখলাম 150, তারপর আবার দেখলাম 140, আবার দেখলাম এটা কমে 130 হয়ে গেল, তারপরে আবার বেড়ে এটা 145 হয়ে গেল, এরকম। এবং এই হার্টবিটগুলোকে আমরা এরকম যোগ করে দিব। কাজে এই যে একটা গ্রাফ হবে, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোনো ফিটাল ডিস্ট্রেস যদি হয় তাহলে এই গ্রাফটা খুব স্ট্রেইট হবে, স্ট্রেইট একটা গ্রাফ। এটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন। মানে হলো যেটা, যে সিম্পলি আমরা যদি নার্ভাস হয়ে যাই কিংবা আমাকে যদি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে দেওয়া হয়, তাহলে আমার হার্টবিট অবশ্যই বেড়ে যাবে, তাই না? বাচ্চার ক্ষেত্রেও তাই, বাচ্চার যখন মনে করো মায়ের কন্ট্রাকশন হচ্ছে, তখন বাচ্চার হার্টবিট বাড়বে, এটা অ্যাক্সিলারেশন। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চাটা খুব উইক থাকে, বাচ্চাটা খুবই দুর্বল থাকে, ডিস্ট্রেসড অবস্থায় থাকে, তখন কন্ট্রাকশন হলে কিংবা বাচ্চা মুভ করলেও তার হার্টবিট বাড়ছে না এবং ফ্ল্যাট একটা হার্টবিট আসছে, এটা কিন্তু খুব খারাপ। যদিও এটার জন্য আমাদের সিটিজি আলাদা একটা চ্যাপ্টার আছে, কিন্তু এখান দিয়েও কিন্তু এটা আমরা একটা বিবেচনা করা উচিত। কারণ আমি তোমাকে যদি একটা স্টিমুলাস দিই, অবশ্যই কিছু না কিছু রেসপন্স তোমাকে থাকতে হবে। তোমাকে হাত নাড়াতে হবে, তোমাকে পেইন দিলাম বা চেপে ধরলাম, তুমি হাত নাড়াবে, পা নাড়াবে, অ্যাক্টিভিটি করবে, তাতে তোমার অবশ্যই হার্টবিট বাড়বে। কাজে এই যে হার্টবিট বাড়া, এটা কিন্তু আবার রেস্টে থাকলে আবার হার্টবিট কমবে, এই যে ফ্ল্যাকচুয়েশনটা, এটা দেখে কিন্তু আমরা ফিটাল কন্ডিশনটাকে অ্যাসেস করি, এবং আধা ঘন্টা পর পর তোমাকে ফিটাল হার্টটা দেখতে হবে। তাহলে এটার জন্য আমরা বলবো যেটা আমরা মনিটর করতে থাকবো। আর আধা ঘন্টা পরপর আমি কি দেখব, কন্ট্রাকশন, এবং আধা ঘন্টা পরপর আমি 10 মিনিট ধরে অবজারভেশন করে কন্ট্রাকশন দেখতে থাকবো। পরের আধা ঘন্টা দেখলাম এরকম, তারপরে আবার এরকম, মানে এরকম যেটা আসছে, যেরকম আসবে সেরকম আমরা প্লট করতে থাকবো। এবং প্রতি 2 ঘন্টা পরপর আমরা ম্যাটারনাল পালস এবং তার ব্লাড প্রেশার মেজার করতে থাকবো, এবং পাশাপাশি আমরা ইউরিনারি আউটপুট 2 ঘন্টা পরপর সে ঠিকমতো হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। ইউরিনারি আউটপুট তোমরা জানো যে একটা পেশেন্টের মিনিমাম ইউরিনারি আউটপুট আমরা যদি বলি 0.5 ml পার কেজি পার আওয়ার, এটা থাকতে হবে। কিন্তু যদি সেটা না হয়, পেশেন্ট যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, তাহলে আমি একটু আগেও বলেছি, পেশেন্ট যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তাহলে কি হবে, তার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, তার ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে, মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হবে, এবং সেটা ম্যাটারনাল ডিস্ট্রেস এবং ফিটাল ডিস্ট্রেস দুইটার জন্যই দায়ী থাকবে। সেজন্য আমরা কিন্তু খুব চেষ্টা করব যে মায়ের ফ্লুইডটা ব্যালেন্সটা যেন থাকে। তাহলে বললাম যে আমরা হাফ অ্যান আওয়ারলি কোনটা দেখব, 2 আওয়ারলি কোনটা দেখব, 4 ঘন্টা পরপর কী কী দেখব। 4 ঘন্টা পরপর আমরা দেখব হলো সার্ভাইকাল ডাইলেটেশন, 4 ঘন্টার আগে আমি পিভি করব না, এবং 4 ঘন্টা পরে আমি দেখব তার ফিটাল হেড কতটুকু ডিসেন্ট করেছে, ডিসেন্ট অফ দ্য, তাহলে 4 আওয়ারলি দেখছি ডাইলেটেশন এবং ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড। তাহলে হাফ অ্যান আওয়ারলি কিছু দেখেছি, 2 আওয়ারলি কিছু দেখেছি, 4 আওয়ারলি কিছু দেখছি। তাহলে 4 ঘন্টা পরের আমি তোমাদের ফাইন্ডিংসটা বলি, আমরা মনিটর করছিলাম। 4 ঘন্টা পরে তাহলে কয়টা বাজে, সকাল 6টায় আমরা পার্টোগ্রাফ শুরু করেছি, 4 ঘন্টা কয়টা বাজবে, তাহলে 6, 7, 8, 9, 10, এখন বাজে সকাল 10টা। এই সময় তার সার্ভাইকাল ডাইলেটেশন কতটুকু ছিল, আমি দেখলাম সার্ভাইকাল ডাইলেটেশন এখনও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তার সাথে আমাদের ফিটাল হেড কতটুকু ডিসেন্ট করেছে, 3/5, ফিটাল হেড 3/5 ডিসেন্ট করেছে।
3/5, এই যে 3/5 ডিসেন্ড করেছে ফিটাল হেড। ফিটাল বাচ্চার হার্টবিট কত আছে? 146, এই লাইন অনুযায়ী চলে যায় 146, 150, এই যে 146। আচ্ছা, মেমব্রেন ইনট্যাক্ট, মোল্ডিং অ্যাবসেন্ট। কন্ট্রাকশন কত? কন্ট্রাকশন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে দ্য 2 কন্ট্রাকশন ইন 10 minutes পারসিস্টিং ফর 20 seconds, 20 সেকেন্ড, 2টা কন্ট্রাকশন। আচ্ছা, ম্যাটার্নাল পালস ভালো আছে, ম্যাটার্নাল পালস আছে আমাদের এখানে 90 এবং তার সাথে তার ব্লাড প্রেশারও নর্মাল আছে, টেম্পারেচার নর্মাল। এই জায়গাটাতে যাচ্ছি না আমরা, একটু কম যাচ্ছি, এই দিকটা দেখি। তাহলে এখন যদি আমি কমেন্ট করি যে তাহলে এই যে তার লেবারটা, আর ইউ হ্যাপি উইথ দ্য প্রোগ্রেস অফ দ্য লেবার? একদম না। কারণ কি, আমার সার্ভাইকাল ডাইলেটেশন 6টার সময় ছিল 5 সেন্টিমিটার, এখনও 5 সেন্টিমিটার আছে, একদম ডাইলেট করে নেই, 1 সেন্টিমিটার করে ডাইলেট করার কথা ছিল। এবং এটা যে শুধুমাত্র অ্যালার্ট লাইনকে ক্রস করেছে তা না, এটা অ্যাকশন লাইনকে টাচ করে ফেলেছে। সো অফকোর্স ইউ হ্যাভ টু টেক সাম অ্যাকশন, কিছু অ্যাকশন নিতে হবে। কী অ্যাকশন নেব? অ্যাকশন নেওয়ার আগে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কজ। এবং কজের জন্য আমরা 3টা পিকে বলেছি। 3টা পি মানে প্রথম আমরা বলেছি প্যাসেজ, মায়ের যে প্যাসেজটা আছে, মানে পেলভিস এবং সফট টিস্যু মিলে যে মায়ের প্যাসেজ, এই প্যাসেজ ঠিক আছে কিনা। 2 নম্বর হলো প্যাসেঞ্জার, যিনি যাত্রা করছেন, বেবি, তিনি কি ঠিক আছেন কিনা, তিনি কি জায়গা মতো আছেন কিনা, সব কিছু। আর 3 নম্বর হলো পাওয়ার, মানে কন্ট্রাকশন কেমন আছে। 3টা পি। তাহলে এই যে আমাদের প্যাসেজ এবং প্যাসেঞ্জারের কথা যদি আমরা বলি, তাহলে একটা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি যখন আমি অ্যালাউ করেছি, অবশ্যই প্যাসেজ সম্বন্ধে আমি কনফার্ম যে প্যাসেজ ঠিক আছে। 2 নম্বর কথা হলো প্যাসেঞ্জার। এই প্যাসেঞ্জার যখন আমরা বিচার করছি, প্যাসেঞ্জার কিন্তু অনেক সময় ঝামেলা করে ফেলতে পারে। কেমন? কেফালিক প্রেজেন্টেশন, ভার্টিক প্রেজেন্টেশন। কিন্তু এমনও অনেক সময় হয়, ব্রিজটা প্রাইমারি পেশেন্টদের ক্ষেত্রে এমন হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছিল এটা বোধহয় ভার্টিক্সে, কিন্তু পরে আমি দেখলাম যে এটা আসলে ব্রিজ প্রেজেন্টেশন, এটা ভুল হয়েছে, সেটা হতে পারে। আর কি হতে পারে? এই যে আমাদের হেডটা, আমরা বলেছিলাম না হেডকে সবসময় ফ্লেক্সড অ্যাটিটিউড মেনটেন করতে হবে, সাডেনলি হেড এক্সটেন্ড করে গেছে, যে কারণে কি হয়েছে, আমাদের অক্সিপিটোফ্রন্টাল ব্রাউ প্রেজেন্টেশন চলে আসছে অথবা ফেস প্রেজেন্টেশন চলে আসছে। আরেকটা কি বলেছিলাম আমরা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি ক্ষেত্রে বললে, পজিশনের ক্ষেত্রে সামনের 5টা পজিশনকে বলেছিলাম নর্মাল, এবং পিছনের 3টা বলেছিলাম, রাইট অক্সিপিটোপোস্টেরিয়র, লেফট অক্সিপিটোপোস্টেরিয়র এবং ডাইরেক্ট পিছনে স্যাক্রাম। সেই যে 3টা পয়েন্ট, এটাকে আমরা বলেছিলাম অক্সিপিটোপোস্টেরিয়র পজিশন। অক্সিপিটোপোস্টেরিয়র পজিশনের কারণেও কিন্তু অনেক সময় এরকম ডিলে হতে পারে, এবং প্রায়ই এটা ডিলে হয়। তাহলে আমাকে কাকে এখন আমাকে বিচার করতে হবে আবারও নতুন করে, আসলে কি প্যাসেজ ঠিক আছে, প্যাসেঞ্জার কি ঠিক আছে? ইয়েস, প্যাসেজ ঠিক আছে, প্যাসেঞ্জার ঠিক আছে। তাহলে প্রবলেম কোথায়? ইউ ক্যান ফাইন্ড প্রবলেম। এই যে গত 4 ঘন্টা হয়ে গেছে, এর মতো তার মাত্র 2টা কন্ট্রাকশন এসেছে, এবং সেই 2টা কন্ট্রাকশন মাত্র 20 সেকেন্ড থাকছে। তাহলে কি হচ্ছে? ইনঅ্যাডিকুয়েট ইউট্রাইন কন্ট্রাকশন। তাহলে আমার ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস ইজ, ইট ইজ এ কেস অফ, ইজ ইট প্রলং লেবার? বলতে পারবো এটা প্রলং লেবার? নো। কারণ কি, প্রলং লেবার আমি ডেফিনেশন বলেছি 18 ঘন্টা। তুমি কি 18 ঘন্টা অবজার্ভ করেছো পেশেন্টকে? তাহলে তুমি প্রলং লেবার বলতে পারছো না। তাহলে কি করতে পারো? কি বলতে পারো? আমি বলতে পারি আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ দ্য লেবার, মানে যতটুকু প্রোগ্রেস করা উচিত ছিল ততটুকু হয়নি। সো মাই ডায়াগনোসিস ইজ আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ দ্য লেবার এবং ডিউ টু ইনঅ্যাডিকুয়েট ইউট্রাইন কন্ট্রাকশন অর ল্যাক অফ পাওয়ার। পাওয়ারের প্রবলেম আছে, এবং বাচ্চা ভালো আছে, বাচ্চার হার্টবিট ভালো আছে, মা ভালো আছে, কোনো জায়গায় প্রবলেম নেই, বাট তার লেবার প্রোগ্রেস করছে না ডিউ টু ল্যাক অফ পাওয়ার। সো হোয়াট ক্যান ইউ ডু নাও? কোশ্চেন। তাহলে আমার স্টুডেন্ট যারা সামনে আছো, তো আমরা জানি তোমরা সবাই বলতেছো যে আমরা এটাকে ব্যথা বাড়ানোর জন্য ওষুধ দিব, তাই তো? কি ওষুধ দিব? অক্সিটোসিন। তাহলে আমরা কি করবো? উই উইল অ্যাড অক্সিটোসিন, তাই না? তার মানে কি, তুমি চাচ্ছ অক্সিটোসিন। আর কোনো কিছু ওষুধ আছে? নেচারালি যদি ভাবি, প্রোস্টাগ্ল্যান্ডিন। এটা গ্রুপ হয়ে গেছে এখন। এক গ্রুপ বলছে যেটা যে আমরা অক্সিটোসিন দিব, এবং আরেক গ্রুপ বলছে যে না, আমরা আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করব। আমি কোন দলে? আমি এআরএমের দলে। ঠিক আছে? কেন এআরএমের দলে? 1 নম্বর কথা হলো যেটা, এই যে ডিলে হয়ে গেছে, আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস তোমার হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি এখনও মেমব্রেন ইনট্যাক্ট, যে কারণে তুমি লাইকট দেখতে পারো নাই,
কিন্তু এমনও তো হতে পারে তুমি এআরএম করে দেওয়ার পরে তুমি লাইকারটা দেখতে পারো যে সেক্ষেত্রে লাইকারটা কিন্তু ডিস্ট্রেস থাকতে পারে, লাইকারটা মেকোনিয়াম স্টেন্ড হয়ে যেতে পারে। কাজে চট করে অক্সিটোসিন দেওয়াটা কিন্তু তোমার ঠিক হবে না। কাজে ফিটাল অ্যাসেসমেন্টটা আমি ভালো করতে পারবো যদি আমি এআরএম করি। আর এআরএম করলে যেটা সুবিধা, আমি ন্যাচারাল প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনভাইট করব, যেটা কোথা থেকে আসবে, এই যে মেমব্রেন এবং এই যে আমাদের লোয়ার ইউট্রাইন সেগমেন্ট এবং তার সাথে যে প্লাসেন্টা, ওখান থেকে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে এবং সেই প্রোস্টাগ্ল্যান্ডিন এসে আমাদের কি করবে, আপার ইউট্রাইনকে কন্ট্রাক্ট করবে, লোয়ার সার্ভিসকে ডাইলেট করতে খুব সাহায্য করবে, খুব ন্যাচারাল। এবং তোমরা জানো যে কোনো মেডিকেশন বাইরে থেকে দেওয়া আর নেচার বডি থেকে আসা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল আই উইল ডু দ্য এআরএম। এই যে এআরএম করব বা অক্সিটোসিন দিব, এই জিনিসটার নাম কি, অগমেন্টেশন অফ দ্য লিভার। তাহলে এখানে দুইটা শব্দ আমরা ইউজ করি, একটা হলো ইন্ডাকশন অফ দ্য লেবার এবং অগমেন্টেশন অফ দ্য লেবার। ইন্ডাকশন মানে তো বুঝতেই পারছি ইনিশিয়েশন অফ দ্য লেবার, যার আগের থেকে কোনো লেবার পেইন নেই বাট আমি তাকে লেবার পেইন ইনিশিয়েট করতে চাচ্ছি, এটাকে আমরা বলবো ইন্ডাকশন অফ দ্য লেবার। বাট অলরেডি দ্য পেইন হ্যাজ বিন স্টাবলিশড অ্যান্ড আমি এটাকে অ্যাক্সিলারেট করতে চাচ্ছি, তাহলে এটার নাম হলো অগমেন্টেশন অফ দ্য লেবার। এবং আমার কাছে অগমেন্টেশন করার জন্য দুইটা ওয়ে খুব ভালো, একটা হলো এআরএম আর হলো অক্সিটোসিন। তাহলে ফার্স্ট অফ অল আমি তাকে কী করব, আমি তাকে এআরএম করে দিই, ঠিক আছে। তাইলে আমি এখন এআরএম করে দিলাম, এআরএম, এখানে এআরএম করলাম। এআরএম করার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, আমি দেখতে পেলাম যে তার লাইকারের কালারটা কেমন, আমি দেখলাম তার লাইকারটা ক্লিয়ার, লাইকারটা ক্লিয়ার, তাহলে তো আমি হ্যাপি হলাম, তাই তো, এআরএম করলাম। আর একটা কথা তোমাদের মনে রাখা দরকার, আমরা যদি কোনো পেশেন্টকে মেমব্রেন রাপচার অবস্থায় পাই অথবা আমরা যদি কখনো এআরএম করি, অ্যান্টিবায়োটিক দিতে হবে বলেছিলাম, তাহলে উই শুড স্টার্ট দ্য ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক একটা ঘরের মধ্যেই লিখতে হবে, আমি কাথয়ে লিখতে বলে অসুবিধা হচ্ছে এই জন্য একটা ঘরের মধ্যেই লিখতে হবে যেটা আমি এআরএম করেছি এবং তাকে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক স্টার্ট করেছি। সো মা ভালো আছে, বাচ্চা ভালো আছে, আমি কারণ খুঁজে পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে ইনঅ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ দ্য লিভার, আমি এটাকে অগমেন্ট করেছি, আমি এআরএম করেছি, লাইকার ভালো পেয়েছি, আই এম হ্যাপি। নেক্সট এক্সামিনেশন কখন হবে, 4 ঘন্টা পরে তো, তাই না? নো, এখন আমি 2 ঘন্টা পরে দেখব। যেহেতু আমাকে একটা অগমেন্ট করতে হয়েছে এই জন্য 2 ঘন্টা পরে আমার অবজারভেশন টাইম আসবে, তার কারণ ইট হ্যাজ অলরেডি টাচেস দ্য অ্যাকশন লাইন। কাজে এখান থেকে আমি যদি ফিরে আসতে না পারি তাহলে কিন্তু আমার বাচ্চার জন্য অসুবিধা হয়ে যাবে, মায়ের জন্য অসুবিধা হয়ে যাবে। তাহলে নেক্সট অবজারভেশন টাইম কয়টার সময় হবে, 10, 11, 12, 12 নুন। এখন কি পেলাম, আমি এখন যেটা দেখলাম, আমি দেখলাম সার্ভিক্স 8 সেন্টিমিটার ডাইলেটেড। সো উপরে যায় 8 সেন্টিমিটার, কোথায়, এই যে দেখো, এই হলো 8 সেন্টিমিটার। তাহলে অ্যাকশন লাইনের থেকে কিন্তু এগিয়ে এসেছে এবং গত 2 ঘন্টার মধ্যে তার কিন্তু অনেকটা ডাইলেটেশন হয়ে গেছে, সুবিধা হয়েছে। আর কি পেলাম, ফিটাল হেড 2/5 পালপেবল। ফিটাল হেডটা আমাদের 2/5, এই হলো 2/5 পালপেবল। ফিটাল হার্ট রেট আমাদের আছে হলো 140, ফিটাল হেডের আছে 140, এই হলো 140, ফিটাল হার্ট রেট 140। লাইকার কীরকম আছে, ক্লিয়ার, লাইকার ক্লিয়ার। মোল্ডিং 1+ মোল্ডিং, আমি বলেছি না 1+ মোল্ডিংয়ে কোনো অসুবিধা নাই। কাজেই এখন তাহলে দেখো এখন কি হয়েছে, কন্ট্রাকশনের জায়গায় আসছি, যে এই যে আমি তাকে এআরএম করলাম, প্রোস্টাগ্ল্যান্ডিন আসলাম, কন্ট্রাকশন কতটুকু বাড়লো, আমি দেখলাম 2 contraction in 10 minutes persisting for 35 seconds, 2 contraction in 10 minutes persisting for 35 seconds, এটা ছিল 20 সেকেন্ড এবং এখানে আসছে আমাদের কথা 2টা কন্ট্রাকশন। তাহলে এই যে 2টা কন্ট্রাকশন 35, ডিউরেশন একটু বেড়েছে কিন্তু এখনও কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। তো এখন আর কিছু করা যাবে, একটু আগে তোমরা যারা অক্সিটোসিন অ্যাড করতে চেয়েছিলা, ইয়েস, নাও ইট ইজ দ্য টাইম টু অ্যাড অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন আমরা কিভাবে ইউজ করি, আমরা জানি আমাদের একটা অ্যাম্পল আছে অক্সিটোসিন, এটা তোমাদেরকে প্রচুর ফার্মাকোকাইনেটিক্স থেকে তোমাদের একটা কিন্তু অসপিস্টেশন থাকবে এবং অক্সিটোসিনের একটা অ্যাম্পল থাকে, যে অ্যাম্পলের মধ্যে কোনোটার মধ্যে 5 ইউনিট দেওয়া থাকে, কোনোটার মধ্যে 10 ইউনিট দেওয়া থাকে। যেহেতু আমাদের পেশেন্ট প্রাইমারি পেশেন্ট, কাজে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো তার জন্য আমরা 1 লিটার হার্ট পেন সলিউশন নিব এবং তার মধ্যে 10 ইউনিট অক্সিটোসিন দিব। তাহলে অক্সিটোসিন কতটুকু দিলাম আমরা, 10 ইউনিট। কত ড্রপে দিব,
ইউজুয়ালি আমরা এটা 15 থেকে 20 ফোঁটায় শুরু করব এবং আধা ঘন্টা পর পর যদি টাইট্রেশন করব, মানে কন্ট্রাকশন যদি বাড়তে থাকে তাহলে এটা খুব বেশি বাড়ানোর দরকার নেই, আর যদি কন্ট্রাকশন ডিজায়ারেবল কন্ট্রাকশন না হয় তাহলে এটা আমাকে বাড়াতে হবে। তাহলে আমি কি করলাম, এটা করে আমি এখানে কত ড্রপে দিলাম, ধর 20 ড্রপসে দিয়েছি, এটা 20 ড্রপসে দিয়েছি। এবং পুরো আবারও কথা একই কথা, আধা ঘন্টা পর পর ফিটাল হার্ট রেট দেখবা, 4 ঘন্টা পরে পরে পিভি করার কথা, কিন্তু যেহেতু আমাদের 8 সেন্টিমিটার হয়ে গেছে, কাজে 10 সেন্টিমিটার হতে আর আমার 2 ঘন্টা লাগার কথা আমার হিসাবে, তাহলে আমি 2 ঘন্টা পরে আবার তাকে অবজার্ভ করব। 12টা বাজে, 2টো বাজে, 2 PM, এবং তখন আমি দেখলাম সার্ভিক্স ইজ ফুল ডাইলেটেড, ফিটাল হার্ট রেট 150, লাইকের ক্লিয়ার, মোল্ডিং 1+, এবং কন্ট্রাকশনের ক্ষেত্রে যখন আমি এসেছি তখন আমি দেখেছি একদম পুরাটা 45, 3টা কন্ট্রাকশন ইন 45 সেকেন্ড, পারসিস্টিং ফর 45 সেকেন্ড। সো নাও ইউ আর হ্যাপি উইথ দ্য কন্ট্রাকশন। তাহলে দেখো আমরা কন্ট্রাকশন বা অগমেন্টেশন বাড়ানোর জন্য যখন আমরা দেখেছি যেটা যে আমাদের এটা অ্যাকশন লাইনে চলে গেছে, আমরা কারণ খুঁজেছি, কারণ খুঁজে আমরা পেয়েছি যে ইনঅ্যাডিকুয়েট কন্ট্রাকশন, আমরা এআরএম করেছি। এআরএম করার পরেও আমি দেখেছি 2 ঘন্টা পরে যে সাফিসিয়েন্ট কন্ট্রাকশন এখনও আসছে না, বাট সার্ভিক্স আগের চেয়ে ভালো ডাইলেট করেছে, আমার আরেকটু কন্ট্রাকশন দরকার। সেক্ষেত্রে আমরা আবার অক্সিটোসিন অ্যাড করেছি, অড করার পরে দেখা গেলো আমাদের প্রচুর পরিমাণে সুন্দর কন্ট্রাকশন এসেছে। অ্যান্ড 2টা বাজে, অ্যান্ড দ্য বেবি, দ্য লেডি ডেলিভার্ড এ হেলদি মেল বেবি ওয়িং 3.5 kg, ঠিক আছে, অ্যাট 4 PM। তাহলে বিকেল 4টার সময় এই মহিলার একটা বাবু হলো, যেটা 3.5 কেজি এবং উইথ ইপিসিওটমি, ঠিক আছে, একটা ইপিসিওটমি লেগেছে এবং বাবু হয়েছে, এবং বাচ্চা হওয়ার পর সুন্দর মতো বাচ্চা ক্রাই করেছে উইদাউট অ্যান অ্যাসফিক্সিয়া, মাদার অ্যান্ড বেবি বোথ আর হেলদি। সো ইউ আর হ্যাপি উইথ দ্য ডেলিভারি, নাকি আমরা এইখানে যখন অ্যাকশন লাইন ক্রস করে গেছে তখন আমরা এখান থেকে ইস্তফা দিয়ে দিব? তাহলে দেখো একটা লেবার আমরা কিভাবে মনিটর করেছি, এবং যে কেউ এই পেপারটা যদি কেউ দেখে তাহলে থ্রু আউট দ্য টাইম তার কীরকম করে তার প্রোগ্রেস লেভেলটা ছিল সেটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে। তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার? সো উই ক্যান প্রিভেন্ট, উই ক্যান আইডেন্টিফাই দ্য ডিলে, উই ক্যান প্রিভেন্ট দ্য ডিলে, উই ক্যান টেক দ্য অ্যাকশন, যখন আমাদের যেটা দরকার সেই অ্যাকশনটা নিতে পারি, ঠিক আছে? তাহলে এই কেসটা আমরা এখানে ক্লোজ করি, আর একটা কেস আমরা পড়ব। We are starting our last case, and this is Mrs. Halima, admitted in the labor ward, para 2 plus 0, para 2, okay, 0, and the membrane is ruptured for 4 hours. Membrane is ruptured for 4 hours. The patient admitted at 10 AM and the cervix is then 4 centimeter dilated. তাহলে কটার সময় ভর্তি হয়েছে রুগী? সকাল 10টায়। সার্ভিক্স ছিল 4 সেন্টিমিটার ডাইলেটেড, এবং সেই সময় ফিটাল হেড আমাদের ছিল 3/5 পালপেবল, 3/5 পালপেবল, ফিটাল হার্ট রেট 150, মেমব্রেন রাপচার্ড, লাইকের ক্লিয়ার, মোল্ডিং অ্যাবসেন্ট, কোনো মোল্ডিং নেই। তার কন্ট্রাকশন কত ছিল? 3টা কন্ট্রাকশন, 3 contraction in 10 minutes and persisting for 30 seconds. 3 contraction in 10 minutes persisting for 30 seconds. এবং তার সাথে কি হলো, রোগী যখন আমি ভর্তি হলাম, যেহেতু মেমব্রেন রাপচার, আমি এখানে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শুরু করলাম। ম্যাটার্নাল কি খেয়ে দেখেছি? আমাদের ম্যাটার্নাল পালস, এই সময় আমাদের ম্যাটার্নাল পালস ছিল 80, এবং তার ব্লাড প্রেশার ছিল 120/70, 120/70, এবং আমি যখন পেশেন্টকে এক্সামিন করেছি তখন তার টেম্পারেচার ছিল 37, ইউরিন, সে ইউরিন পাস করেছে। তাহলে এই হলো আমাদের কেস। আমি সকাল 10টায় পেশেন্ট রিসিভ করেছি, সার্ভিক্স 4 সেন্টিমিটার ডাইলেটেড, ফিটাল হেড 3/5 পালপেবল, বেবির হার্টবিট 150, লাইকের ক্লিয়ার আছে, মোল্ডিং নেই, এবং মায়ের কন্ডিশন ভালো আছে, কোনো সমস্যা নেই। সো অবজারভেশন টাইম 4 ঘন্টা, 10, 11, 12, 1, 2, 2টো বেজে গেছে। 2টোর সময় যখন তুমি এক্সামিন করেছো তখন তুমি পেলা সার্ভিক্স 6 সেন্টিমিটার ডাইলেটেড। সো উপর দিকে উঠো, এই 2 ধরে উপর ধরে উঠো, এই যে 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ডাইলেটেড।
ফিটাল হেড 3/5 পালপেবল। ফিটাল হেড কিন্তু নামিনি, ডাইলেটেশন একটু হয়েছে, বাট ফিটাল হেড কিন্তু একই জায়গায় আছে। ফিটাল হেড 3/5 পালপেবল। তার সাথে আমরা কি পেলাম? আমরা ফিটাল হার্ট রেট পেয়েছি 160। লাইকের যখন আমরা দেখছি, লাইকের স্টিল ক্লিয়ার বাট 1+ মোল্ডিং। লাইকের ক্লিয়ার বাট মোল্ডিং 1+। এখন তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ম্যাটার্নাল কন্ডিশনটা একটু বলে নেই। ম্যাটার্নাল কন্ডিশনে এই মুহূর্তে তার পালস রেট আছে 100, পালস রেট আছে 100 এবং তার ব্লাড প্রেশার আছে 140/90, 140/90। তাহলে কি হয়েছে দেখো, পালস একটু বেড়ে গেছে, মায়ের কিন্তু ব্লাড প্রেশারটাও একটু বেশি আছে। টেম্পারেচার 37.8 এবং ইউরিন, এবং গত সময়ের মধ্যে গত 2 ঘন্টার মধ্যে তার 100 ml ইউরিন সে পাস করেছে। 100 ml গত 4 ঘন্টার মধ্যে, 1 2 3 4, এবং এখানে কোনো অ্যাসিটন কিংবা কোনো প্রোটিন নেই। 100 ml কোনো অ্যাসিটন নেই, কোনো প্রোটিন নেই। ঠিক আছে, বলেছিলাম যে কন্ট্রাকশন কত আছে। কন্ট্রাকশন এই ক্ষেত্রে আমাদের যেটা আছে তার 4 কন্ট্রাকশন ইন 10 minutes পারসিস্টিং ফর 40 seconds। 40 seconds, 4 contraction in 10 minutes persisting for 40 seconds। তাহলে দেখো 40 কিন্তু এরকম হবে, 40 কিন্তু ডার্ক কালার হয়ে যাবে না, কাজেই এটা। তাহলে এই যে রোগীটা, তার বাচ্চার হার্টবিট এই মুহূর্তে আছে 160, একটু বেশি আছে, ট্যাকিকার্ডিয়া আছে, লাইকার এখনো ক্লিয়ার, 1+ মোল্ডিং আছে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি, ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড একদমই ডিসেন্ট করেনি, আর ডাইলেটেশনও খুব ভালো না, অলরেডি অ্যালার্ট লাইন সে ক্রস করে গেছে। আর কি দেখতে পাচ্ছি? কন্ট্রাকশন, কন্ট্রাকশন কিন্তু খুবই ভালো। আর মায়ের পালস বেড়েছে, টেম্পারেচার বেড়েছে, এবং ইউরিন দেখো খেয়াল করে গত 4 ঘন্টায় তার ইউরিন কিন্তু আরেকটু ভালো হওয়া উচিত ছিল, কিন্তু তার ইউরিন কিন্তু খুব পরিমাণে কম এসেছে, তার মানে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়েছে। তাহলে এই যে তার ডিলেটা হচ্ছে, আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস হচ্ছে, এটার কি কারণ আছে বলে মনে হয়? 3P এগেইন, power, passes, passenger. Is there any problem in power? No, power is very good. Passes, এই যে মা, এই মায়ের প্যাসেজ দিয়ে আগে তার 2টো ডেলিভারি ভ্যাজানাল হয়েছে, তাহলে আজকে কেন তার প্যাসেজ ছোট হয়ে যাবে? তাহলে মেবি দ্য প্রবলেম ইজ উইথ দ্য প্যাসেঞ্জার। কি প্যাসেঞ্জারের প্রবলেম থাকতে পারে? প্যাসেঞ্জার লার্জ বেবি হতে পারে, এবং অনেক সময় কিন্তু দেখা যায় মায়েদের ফার্স্ট বেবি সেকেন্ড বেবির চেয়ে থার্ড বেবি কিন্তু অনেক বেশি বড় হতে পারে, লার্জ হতে পারে। The mother may suffer from the diabetes, there may be macrosemic baby, অথবা there may be occipito-posterior position, সেটাও হতে পারে। কাজে there is a problem with the প্যাসেঞ্জারের সমস্যা, এটা আমরা বুঝতে পারছি। তাহলে প্যাসেঞ্জার, বাট প্যাসেঞ্জার তো এখনও পর্যন্ত ভালো আছে, তার তেমন কোনো প্রবলেম নেই। তাহলে কি আমি কি আরেকটু অপেক্ষা করতে পারি? ইয়েস, আমি আরেকটু অপেক্ষা করতে পারি, কিন্তু অপেক্ষা যে করব, আমরা দেখছি তার ইউরিন আউটপুট কমে গেছে মায়ের, তার সাথে তার পালস বেড়ে গেছে, তার টেম্পারেচার বেড়ে গেছে, এবং তার ব্লাড প্রেশারও বেড়ে গেছে। কাজে এই পর্যায়ে অবশ্যই মাকে আমাদের একটা ফ্লুইড অ্যাড করা উচিত, এবং সেক্ষেত্রে আমরা 1 লিটার হার্টম্যান সলিউশন আমরা ইউজ করলাম। এটা দিলে আমাদের সুবিধা হলো, মায়ের যে ফ্লুইড, এই ফ্লুইডটা তার বাড়বে এবং তার ডিহাইড্রেশনটা কারেকশন করার চেষ্টা করলাম। 2 ঘন্টা পর, এখন তো আর 4 ঘন্টা ওয়েট করা যাবে না, 2 ঘন্টা পরে আমরা ওয়েট করা। অক্সিটোসিন দেওয়া যাবে? যে ডেলিভারি হচ্ছে না বলে যে অক্সিটোসিন দিন, তা তো নয়। তাহলে কি হচ্ছে, যেহেতু অনেক কন্ট্রাকশন আছে, কাজে কোনো রকমে তাকে অক্সিটোসিন দেওয়া যাবে না। 2টা বাজে, 3 4, 4টা বাজে। এই সময় কি হচ্ছে, এই সময় আমরা ফাইন্ডিংস যেটা দেখছি, তখনও তার সার্ভিক্স কিন্তু 6 সেন্টিমিটার ডাইলেটেড, এবং ফিটাল হেড 3/5 পালপেবল, এই জায়গায় আছে। ফিটাল হার্টবিট এটা চলে এসছে 90, লাইকার মিরকোনিয়াম স্টেইনড $+, মোল্ডিং $+, ঠিক আছে, মোল্ডিং $+। কন্ট্রাকশন আছে কয়টা? কন্ট্রাকশন আছে তার 4টা। পারসিস্টিং ফর 45 সেকেন্ডস।
4টা কন্ট্রাকশন, 5 পারসিস্টিং ফর 45 সেকেন্ডস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের পালস এবং ব্লাড প্রেশার, টেম্পারেচার সবই আবার বেড়ে গেছে এবং ইউরিন আউটপুট, আমি তাকে 1 লিটার ফ্লুইড দিয়েছি কিন্তু তারপরেও তার ইউরিন আউটপুট রয়েছে অনলি 50 ml এবং তার ইউরিনের মধ্যে কিন্তু অলরেডি অ্যাসিটোন চলে আসছে, কিটোন বডি চলে আসছে, মানে পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে গেছে। তাহলে এখন তোমার কি ডায়াগনোসিস? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? নাও কোনো রকমে সার্ভিক্সের ডাইলেটেশন হয়নি, ফিটাল হেড একদম ডিসেন্ড করেনি, এটা ফিটাল ডিস্ট্রেস, এটা বুঝতে কি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কেন? আমার ব্লাড এটা ছিল 160 এবং আমরা বলেছি 100 থেকে 180 পর্যন্ত নর্মাল, বাট এখন আমাদের হার্টবিট কমে এসছে 90, হার্টবিট কমে গেছে, এটা ফিটাল ব্রাডিকার্ডিয়া অ্যান্ড ইটস এ ভেরি, টাকিকার্ডিয়া ইজ বেটার দেন ব্রাডিকার্ডিয়া, কারণ যখনই আমাদের ফিটাল ডিস্ট্রেস হয় আগে টাকিকার্ডিয়া হয়। আমি তোমাকে যদি চেপে ধরি তাহলে প্রথমে তুমি ছাটাছাটি করবে ছাড়ানোর জন্য, তাহলে আগে টাকিকার্ডিয়া হবে পরে ব্রাডিকার্ডিয়া হবে, যখন তুমি নিস্তেজ হয়ে যাবে তখন তোমার হার্টবিট কমতে থাকবে, কাজে আগে টাকিকার্ডিয়া হয় পরে ব্রাডিকার্ডিয়া, কাজেই ব্রাডিকার্ডিয়া হয়ে গেছে মানে এটা অনেক ডিস্ট্রেসড হয়ে গেছে এবং আগে যে লাইকারটা ক্লিয়ার ছিল সেটা এখন মেকোনিয়াম স্টেইনড হয়েছে। কেন মেকোনিয়াম স্টেইনড? আমরা একটু আগে বলেছি মা ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং বাচ্চা যখন ডিস্ট্রেসড হয়ে যাবে তখন তার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে এবং সেক্ষেত্রে তার অ্যাসিডিক পেস্ট চলে আসবে এবং সেই সময় বাচ্চার হয় কি, ওই যে অ্যানাসটা, বাচ্চারা কিন্তু পেটে কখনো স্টুল পাস করে না, কিন্তু যদি তার অ্যাসিডোসিস হয়ে যায় তাহলে বাচ্চার ভ্যাগাল নার্ভটা স্টিমুলেশন হয়ে যায় এবং অ্যানাল স্ফিংটারটা ওপেন হয়ে যায় এবং বাচ্চার পেটে যে মিউকোনিয়ামগুলো থাকে ওগুলো সে পাস করে দেয়, পাস করে দিলে সেটা পানির মধ্যে মিশে যাবে লাইকারের মধ্যে এবং তুমি যে লাইকারটা হাতে দেখতে পাবা সেটা দেখবা মিউকোনিয়াম স্টেইনড। সো মিউকোনিয়াম স্টেইনড লাইকার মিনস ফিটাল অ্যাসিডোসিস, ফিটাল অ্যাসিডোসিস মিন ফিটাল ডিস্ট্রেস অ্যান্ড হাইপোক্সিয়া। কাজেই এই বাচ্চার যে ডিস্ট্রেসড হয়ে গেছে এ ব্যাপারে এটা এখন আমার আর কোনো সন্দেহ নেই। মায়েরও মা ডিহাইড্রেটেড হয়ে গেছে, মার ইউরিনে অ্যাসিটোন চলে আসছে, কিটোন বডি চলে এসছে, মায়ের পালস অনেক বেড়ে গেছে, মায়ের পালস এই সময় আসছে 120, মায়ের পালস চলে আসছে 120 এবং তার ব্লাড প্রেশারও বেড়ে গেছে, তাহলে ম্যাটারনাল ডিস্ট্রেস হয়েছে, ম্যাটারনাল ডিস্ট্রেস হয়েছে। তাহলে এই জায়গাটাকে কি কমেন্ট করব? ফিটাল ডিস্ট্রেস, ম্যাটারনাল ডিস্ট্রেস, দিস ইজ এ কেস অফ অবস্ট্রাক্টেড লিভার। So definition of obstructed liver ki, when the progressive descent of the fetal head is arrested due to some mechanical obstruction, but irrespective of good uterine contraction. আবারও বলছি, when the progressive descent of the fetal head is arrested due to some mechanical obstruction irrespective of good uterine contraction, that is called the obstructed liver. তোমরা দেখতেই পাচ্ছ প্রোগ্রেসিভ ডিসেন্ট হয়নি, সার্ভিক্স ডাইলেট করে নাই, খুব ভালো কন্ট্রাকশন আছে, কাজে ডেফিনেশনের সব কয়টা ক্রাইটেরিয়া সে ফুলফিল করেছে, উইথ ফিটাল ডিস্ট্রেস, উইথ ম্যাটারনাল ডিস্ট্রেস। সো মাই ডায়াগনোসিস ইট ইজ এ কেস অফ অবস্ট্রাক্টেড লিভার উইথ ফিটাল ডিস্ট্রেস অ্যান্ড ম্যাটারনাল ডিস্ট্রেস। সো দেয়ার ইজ নো ওয়ে, এখন আর দেরি করার কোনো উপায় নেই, এখন আমাদেরকে সরাসরি সিজারিয়ান সেকশনে যেতে হবে, বিকজ এখন আমাদের আর দেরি করা বা অবজার্ভ করার কোনো সুযোগ নেই। সো ইট ইজ অ্যান কেস অফ ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন এবং ইটস এ কেস অফ অবস্ট্রাক্টেড লিভার। তাহলে আমাদের এইটা ছিল আজকের কেস এবং পরবর্তীতে আমরা প্রলং লিভার এবং অবস্ট্রাক্টেড লিভার যখন বলবো তখন আমরা এটা একটু ভালো করে বুঝতে পারবো। এই যে অবস্ট্রাক্টেড লিভার, তুমি তখন লেবার রুমে আছো, তো তুমি কি করেছো, তোমার সিনিয়রকে কল করেছো, তুমি বলেছো যেটা যে পেশেন্ট অলরেডি অবস্ট্রাক্টেড লিভার হয়ে গেছে, তোমার সিনিয়র বলেছে প্লিজ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। সো নাও হোয়াট উইল ইউ ডু? ফ্লুইড 1 লিটার তুমি আগে দিয়েছিলা, তুমি এখন আরও ফ্লুইড দাও যাতে ডিহাইড্রেশনটা কারেকশন হয়ে যায়। অ্যান্টিবায়োটিক তার চলছে, কোনো অক্সিটোসিন ড্রিপ তার চলছে না, যদি কোনো অক্সিটোসিন ড্রিপ থাকতো তাহলে বন্ধ করে দিতে হতো। পেশেন্টকে লেফট লেটারাল রাখতে হবে, আমরা অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন দিতে পারি তাকে বাচ্চার জন্য। আর কি করব, আমরা তাকে তাড়াতাড়ি করে আমাদের ওটির জন্য রেডি করব, ওটির কল পাঠাবো এবং আরেকটা কাজ আমরা করব, সেটা হলো তার জন্য একটা ব্লাড স্যাম্পল পাঠাবো এবং ব্লাড রিকুইজিশন দিব। তার কারণ এই যে অবস্ট্রাক্টেড লিভারটা হলো এর পরে কিন্তু এই পেশেন্টের পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, সেপসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আরেকটা কাজ তোমাকে করতে হবে, তোমার সি আপু, সে হয়তো বা আসতে একটু সময় লাগছে, সে হয়তো বা
চলে আসবে। এখন যেহেতু বিকেল কয়টা বাজে, 4টার সময়, সে হয়তো বা 3টার সময় বাসায় গিয়েছে কিংবা তখন সে আসছে। তো এরকম হতে পারে। তো তোমাকে যেটা করতে হবে, চট করে কিন্তু একটা ক্যাথেটার করে ফেলতে হবে। কারণ আমরা জানি যদি প্রলং টাইম অবস্ট্রাক্টেড থাকে তাহলে আমাদের এই যে ফিটাল হেড এবং এই যে আমাদের পিউবিক সিম্ফাইসিস, ফিটাল হেড এবং পিউবিক সিম্ফাইসিস দুইটা বনি পার্ট, এই দুইটা বনি পার্টের মধ্যে ইউরিনারি ব্লাডারটা যদি অনেকক্ষণ আটকা হয়ে যায়, একদম চেপে ধরে থাকে, তাহলে ইস্কেমিয়া ডেভেলপ করবে এবং পরবর্তীতে ফলোড বাই নেক্রোসিস অ্যান্ড ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা। সো ইফ you are doing you are in the operation labor room, so to prevent the vesicovaginal fistula you have to put a catheter, Foley's catheter drainage করে দিবা, তাহলে তুমি কিন্তু এই পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে পারবা। কাজে তোমার কাজ কি? তোমার কাজ হলো ক্যাথেটার করো, দ্রুত একটা ওটি লিস্ট পাঠাও, তুমি দ্রুত তাকে ব্লাড স্যাম্পল করতে বলো এবং পরবর্তীতে তাকে যত দ্রুত পারবে এবং তাকে সিজারিয়ানের জন্য তোমাকে প্রস্তুত করতে হবে। এই বাচ্চাটা যে অ্যাসফিক্সিয়েটেড হবে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। তার হার্টবিট বেড়ে গেছে, তার লাইকার ক্লিয়ার, মোল্ডিং 2+ হয়ে গেছে, কাজে তোমার বাচ্চা অবশ্যই অ্যাসফিক্সিয়েটেড হবে। সো ইউ হ্যাভ টু বি অল দ্য ফ্যাসিলিটিস ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য নিউনেটস অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ দ্য বার্থ অ্যাসফিক্সিয়া। এবং পোস্টপার্টাম পিরিয়ডেও কিন্তু এই পেশেন্টের ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে, কারণ তার এভরি চান্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ অ্যান্ড এভরি চান্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য সেপসিস, এই দুটো জিনিস যেন না হয়, তাহলে আমরা খেয়াল রাখবো। আর ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা এটাকে প্রিভেন্ট করার জন্য যে ক্যাথেটারটা আমরা রেখেছিলাম, সেই ক্যাথেটারটা পরবর্তীতে 2 to 3 উইকস পর্যন্ত আমাদেরকে কন্টিনিউয়াস ড্রেনেজ রাখতে হবে টু প্রিভেন্ট দ্য ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য প্রলং লেবার অ্যান্ড অবস্ট্রাক্টেড লেবার। দ্য কজেস আর 3P, পাওয়ার, প্যাসেজ অ্যান্ড প্যাসেঞ্জার, এবং কোথায় প্রবলেম আছে সেটা দেখে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য অবস্ট্রাক্টেড লেবার? What are the causes of obstructed labor? How will you manage the obstructed labor? How can you diagnose the obstructed labor? সব কিছুই কিন্তু আমরা এর মধ্যে থেকে পেয়ে গেছি। সো পার্টোগ্রাফ ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা তোমাকে বলে দিবে যে এটা কি নর্মাল লিমিটেশনের মধ্যে আছে, এটা কি তোমার অ্যালার্ট লাইন ক্রস করে গেছে, অ্যালার্ট লাইন কেন ক্রস করে গেল, কারণ কি, এটা কি তোমার অ্যাকশন লাইন ক্রস করে গেছে, এটা কি প্রলং লেবার, এটা কি অবস্ট্রাক্টেড লেবার, এটা কি নর্মাল, ফিটার কন্ডিশন কেমন, মায়ের কন্ডিশন কেমন, এভরিথিং ইউ ক্যান জাজ। এবং তার সাথে যেটা হবে, দ্য ডিসিশন ইজ ইউনিভার্সাল, মানে হলো এই গ্রাফটা দেখে যখন আমরা একটা ডিসিশন নেব, আমরা সবাই এটার সাথে একমত হব যে ইয়েস এটাই তখন তার করা উচিত ছিল, কাজে উই হ্যাভ ডান দ্য রাইট থিং। সো ইফ উই ক্যান স্টাবলিশ দ্য ইউজ অফ দ্য পার্টোগ্রাফ, we can prevent the prolonged labor, obstructed labor, we can reduce the maternal death, at the same time the neonatal birth asphyxia and the early neonatal death. So thank you. পার্টোগ্রাফ একটু প্র্যাকটিস করতে হবে আমাদের সবাইকে। আমরা পরবর্তীতে এক সময় আবারও এই পার্টোগ্রাফগুলো প্র্যাকটিস করব, বিকজ উই হ্যাভ টু পাস দ্য এক্সাম। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।